উত্তর কলকাতার প্রতিটি পুরনো দেয়ালের ভাঁজে লুকিয়ে থাকে ইতিহাস, কিছু গৌরবের, কিছু রহস্যের, আর কিছু গা ছমছমে আতঙ্কের। তেমনি একটি ইতিহাসের সাক্ষী শ্যামপুকুর লেনের দোতলা বাড়িটি। বাইরে থেকে দেখলে মনে হয় কালের গ্রাস তাকে কেবল জীর্ণ করেছে। খসে পড়া পলেস্তারা, মরচে পড়া বারান্দার গ্রিল আর বদ্ধ জালদার কপাট। কিন্তু স্থানীয় মানুষজন জানে এই বাড়ির আসল জীর্ণতা ভেতরে, তার চিলেকোঠার আবছায়া অন্ধকারে। বাড়িটির বদনাম বহুদিনের। বছর ৩০ আগে এই বাড়ির মালিকের একমাত্র কন্যাকে অত্যন্ত নৃশংসভাবে গলা কেটে খুন করা হয়েছিল ওই চিলেকোঠাতেই। তারপর থেকে শুরু। মাঝরাতে নাকি আজও ওপর থেকে ভেসে আসে এক কিশোরীর অদ্ভুত হাসি। সেই হাসি মানুষের নয়, যেন তীব্র যন্ত্রণা ঢেকে রাখা এক প্রেতিনীর উপহাস। এই কারণেই এত বড় বাড়িটি কলকাতার মতো জায়গায় অবিশ্বাস্য রকম সস্তা ভাড়ায় পড়ে থাকে। আর এই সস্তা ভাড়ার ফাঁদেই পা দিল অনিক আর মিশা নামের নতুন বিবাহিত দম্পতি। তাদের কাছে সাশ্রয়ী ছিল সব ভয়ের ঊর্ধ্বে। অনেক একটি বেসরকারি ব্যাংকে সামান্য বেতনে চাকরি করে, মিশা গৃহিণী। দুজনেরই স্বপ্ন দ্রুত কিছু টাকা জমিয়ে শহরের একটু আধুনিক অ্যাপার্টমেন্টে থাকা। তাই শ্যামপুকুর লেনের এই বিশাল পুরনো বাড়িটি যখন প্রায় জলের দরে ভাড়ায় পাওয়া গেল, তখন তারা বিন্দুমাত্র দ্বিধা করেনি। পুরনো তো কি হয়েছে, জায়গা তো অনেক, আর ভাড়া দেখছ, এর অর্ধেক ভাড়াতেও কোথাও এক চিলতে ঘর পাওয়া যায় না। অনেক স্ত্রীকে বোঝালো। মিশা প্রথম দিনেই কিছুটা অস্বস্তি বোধ করেছিল। বাড়ির প্রবেশপথে অদ্ভুত একটা ঠান্ডা স্যাঁতসেঁতে গন্ধ, যেন সূর্যে আলো বহুদিন এখানে প্রবেশ করেনি। চিলেকোঠের সিঁড়ির দিকটা তো সারাদিনও অন্ধকার থাকে। ঘর গোছানোর সময় প্রতিবেশী এক বৃদ্ধা এসে সাবধানও করে গিয়েছিলেন, বাবা তোমরা চলে যাও, এই বাড়ি ভালো না, রাত্রিরে উপরে কিচ্ছু নেই, কিন্তু সব আছে। অনেক হেসে উড়িয়ে দিয়েছিল, সে তো সব পুরনো বাড়িতেই নানা কথা রটে, আমরা তো আর চিলেকোঠায় যাচ্ছি না। বাড়িটির দোতলার সামনের দিকে একটি প্রশস্ত ঘরে তাদের সংসার পাতা হলো। রাত নেমে এলো। কলকাতা শহরে রাত নামলে কোলাহল কমে বটে, কিন্তু এই বাড়িতে যেন নৈশব্দ আরও গভীর। প্রথম রাত। ক্লান্তিতে অনিক আর মিশা তাড়াতাড়ি শুয়ে পড়ল। ঘরের সব বাতি নিভিয়ে কেবল টেবিল ল্যাম্পের মৃদু আলোয় ঘরের কোণগুলো হালকা আলোকিত। ঘড়িতে তখন ঠিক রাত ১:৩০। হঠাৎ মিশার ঘুম ভেঙে গেল। তার মনে হলো বাইরে কেউ যেন ফিসফিস করে কথা বলছে। প্রথমে সে ভাবল হয়তো রাস্তার কুকুর ডাকছে, কিন্তু পরক্ষণেই সে শুনতে পেল খিলখিল খিলখিল, অত্যন্ত মৃদু কিন্তু স্পষ্ট হাসির শব্দ, যেন কেউ আনন্দ নয় বরং তীব্র এক বিদ্রূপের হাসি হাসছে। শব্দটা আসছে চিলেকোঠা থেকে। অনেক তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। মিশা তাকে ঠেলা মারল, শুনছ হাসির আওয়াজ আসছে না? অনেক চোখ কচলে উঠে বসল। কোথায়? তুমি স্বপ্ন দেখেছ? না গো, শুনো, ওই দেখো। তারা দুজনেই কান খাড়া করল। মুহূর্তের জন্য নীরবতা, তারপর এবার আওয়াজটি যেন সিঁড়ি বেয়ে নামছে, আরও কাছে, আরও স্পষ্ট। এটি কোনো মানুষের হাসি হতে পারে না। এই হাসিতে কোনো আবেগ নেই, কেবল শূন্যতা আর ঠান্ডা একটা মাদকতা। অনিকের মুখে এবার ভয়ের রেখা ফুটল। সে তড়িঘড়ি উঠে সুইচ টিপে ঘরের সব আলো জ্বালিয়ে দিল। হাসি থেমে গেল। অন্ধকারে জ্বলন্ত চোখ। অনেক সাহস করে দরজা পর্যন্ত গেল। দরজায় একটা পুরনো আমলের ছিটকিনি লাগানো। তার মনে হলো বাইরে কেউ দাঁড়িয়ে আছে। সে গলা খাকারি দিল, কে ওখানে? কে? কোনো উত্তর এলো না। সে সাহস করে দরজার চোখ দেখার ফুটো বা পি হোল দিয়ে বাইরে দেখার চেষ্টা করল। বাইরের ল্যান্ডিংটা অন্ধকারে ডুবে আছে, কিচ্ছু দেখা গেল না। সে চিৎকানি খোলার জন্য হাত বাড়াতেই মিশা এসে তাকে জাপটে ধরল, খুলো না, প্লিজ খুলো না। অনেক থমকে গেল। সে দরজার ফাঁক থেকে চোখ সরিয়ে হতাশভাবে ফিরে আসতেই মিশা ফিসফিস করে বলল, দাঁড়াও, ওই দেখো। মিশার কণ্ঠস্বরে এমন তীব্র আতঙ্ক ছিল যে অনিকের বুক কেঁপে উঠল। সে আবার দরজার দিকে তাকাল। ঘরের কাঠের দরজার ঠিক মাঝখানে, সামান্য উঁচু দরজার ফাঁক দিয়ে, যেখানে দুটো কপাট পুরোপুরি জোটেনি, সেখানে দুটো বিন্দু দেখা যাচ্ছে। ঘন অন্ধকারে জ্বলন্ত লালচে হলুদ আলোর দুটো বিন্দু। বিন্দু দুটো নড়ছে না, কিন্তু তীব্রভাবে তাকিয়ে আছে তাদের দিকে।
সেগুলো কোনো টর্চের আলো নয়, কারণ আলোর উৎস একটা জায়গায় স্থির নয়। সেগুলো যেন দুটো চোখ। কোনো জীবিত প্রাণীর চোখ এত তীব্রভাবে জ্বলতে পারে না। আলো আধারিতে ভয় আরও বাড়ে। অনেক ভয়ে কাঠ, তার পা যেন মাটিতে গেঁথে গেছে। মিশা তখন কাঁপতে কাঁপতে অস্ফুটে বলে উঠল, ঐতিহাস, ওই তিতে মেয়েটাকে। অনেক একার হঠাৎ ভরে দরজায় ধাক্কা মারল। কে কে আছো বাইরে? যাও এখান থেকে। দরজায় ধাক্কার সঙ্গে সঙ্গেই সেই জ্বলন্ত বিন্দু দুটো মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। ল্যান্ডিং আবার গাঢ় অন্ধকার। কিন্তু অনিক আর মিশা জানে ওটা চলে যায়নি, ওটা কেবল সরে গেছে। তারা সমস্ত রাত ভয়ে কাটাল। দুজনেই খাটের মাঝখানে বসে রইল, হাতে শক্ত করে একটা কাঠের লাঠি আর একটা ডিসুম্বার। ভোরে যখন প্রথম সূর্যের আলো জানলা দিয়ে ঘরে ঢুকল, তখন তাদের সাহস ফিরল। উপসংহার। সকালে অনেক সাহস করে দরজা খুলে দেখল, ল্যান্ডিং বা সিঁড়িতে কিচ্ছু নেই, কেবল পুরনো ধুলো আর স্যাঁতসেঁতে দেয়াল। চিলেকোঠার সিঁড়িটা যেন আরও বেশি অন্ধকার দেখাচ্ছে। সেদিনের পর বাড়িটার ইতিহাস আর সস্তা ভাড়ার আকর্ষণ কোনোটাই তাদের আর আটকাতে পারল না। দুপুর হতে না হতেই অনেক তার লোন নেওয়া পুরনো ল্যাপটপে নতুন ভাড়ার বিজ্ঞাপন দেখতে শুরু করল। যত সস্তাই হোক, জীবনের চেয়ে মূল্যবান কিছু নয়। কিন্তু বাড়ি ছাড়ার আগে একটি কাজ বাকি ছিল। যাওয়ার আগে দুপুরে অনেক সাহস করে চিলেকোঠার সিঁড়িতে উঠল। সিঁড়ির শেষ মাথায় একটি ছোট্ট দরজা। দরজাটি বহুয়াত দিন ধরে বন্ধ ছিল। অনেক জোর করে দরজাটি খোলার চেষ্টা করতেই দেখল, মেজের ওপর একটি পুরনো ডায়েরি পড়ে আছে। ডায়েরিটি খুলতেই প্রথম পাতায় লেখা, আমি চলে যাইনি, আমি এখানেই থাকি, আর যারা আমার হাসি শুনতে আসে আমি তাদের সঙ্গে খেলি এক এক করে। ডায়েরির পাতাগুলো উল্টে অনেক দেখল, শেষ পাতাটিতে মাত্র একটি বাক্য লেখা, তুমি যখন এই ডায়েরি পড়ছ, তোমার হাসি আমার খুব ভালো লেগেছে। ভয়ে অনিকের হাত থেকে ডায়েরিটা পড়ে গেল। সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। সেদিনই তারা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু গল্পে এখানেই শেষ নয়। স্থানীয় লোকেরা বলে সেই বাড়িটিতে আজ দুটো নয়, 3টে সত্তার উপস্থিতি টের পাওয়া যায়। মাঝে মাঝে চিলেকোঠা থেকে এক কিশোরীর হাসির সঙ্গে একটা পুরনো ল্যাপটপের টাইপিংয়ের শব্দ ভেসে আসে, যেন কেউ রাতভর গুগলে ভাড়া খুঁজছে এবং বারবার ব্যর্থ হচ্ছে। কারণ যে একবার সেই বাড়ির হাসি শুনেছে, চিলেকোঠা তাকে চিরকালের জন্য নিজের করে নিয়েছে।